আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের সাথে নবম শ্রেণী সাধারণ গণিত বিষয় নিয়ে আলাপ আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় সেট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেট বিষয়ে আলাপ আলোচনা করতে গিয়ে আমাদের প্রথমে যে জিনিসটা জানতে হবে সেটা হলো সেট কাকে বলে, সেট কি। আমরা জানি সেট এমন একটি বিষয় যে বস্তু বা বাস্তব জগতে এবং চিন্তা জগতে কতিপয় সুনির্দিষ্ট সংগ্রহকে আমরা সেট বলব। বাস্তব এবং চিন্তা জগতে কতিপয় বস্তুকে সেট যদি বলা হয়, তাহলে সেই সেটটা আমরা কীভাবে তৈরি করতে পারি, এই বিষয়গুলো তোমাদের মনোযোগ সহকারে শুনতে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে। প্রথমে আমি আসি সেট কাকে বলে। তাহলে আমরা কি জানতে পারলাম? বস্তু বা বাস্তব এবং চিন্তা জগতে কোনো সুনির্দিষ্ট সংগ্রহকে আমরা কি বলবো? এইভাবে লিখলে চলবে, সেট বলবো। এখন বস্তু জগৎ কি? বস্তু জগৎ বলতে আমরা বাস্তবে আমাদের চোখের সামনে, আমাদের চারিপাশে ছড়িয়ে ছিটে থাকা যে বিষয়গুলো, যে দ্রব্যগুলো, যে সামগ্রীগুলো আমরা দেখতে পাই। চিন্তা জগৎ হলো আমরা বাস্তবে যে বিষয়গুলো দেখতে পাই না, কিন্তু সেটা আমরা বিশ্বাস করি। কীরকম? যদি আমি বলি বেহেশত, আমরা কি দেখেছি? অবশ্যই আমরা বলবো দেখিনি। দোজখ, ফেরেশতা, এগুলো আমরা দেখিনি। তেমনি কিছু গ্রহের নাম যদি আমরা বলি, পৃথিবী আমরা এই পৃথিবীতে বাস করি, কাজে পৃথিবী সম্পর্কে আমাদের ধারণা আছে। কিন্তু যদি বলি শনি গ্রহ অথবা যদি বলি মঙ্গল গ্রহ, তারা কিন্তু আমরা এটা দেখিনি। এ কারণে না দেখলেও আমরা কিন্তু সেটাকে বিশ্বাস করি যে গ্রহগুলো অবশ্যই আছে। সুতরাং এই বিষয়গুলোকে নিয়ে যদি আমরা কোনো সমাবেশ তৈরি করি, সেটা কিন্তু সেট হবে। তো বস্তু বা বাস্তব জগৎ থেকে আমি সেট তৈরি করার যে একটু উদাহরণ দিয়ে তোমাদেরকে বিষয়টি বোঝানোর চেষ্টা করব। যদি একটি সেট হয়, এর উপাদানগুলিকে আমরা লিখতে পারি চেয়ার, টেবিল, আলমারি, আলমারিকে আমরা লিখতে পারি। এখানে একটা কথা আমাদের জেনে রাখা ভালো, সুনির্দিষ্ট করে একটা কথা বলা আছে সংজ্ঞার মধ্যে, সুনির্দিষ্ট। এখন আমি চেয়ার, টেবিল, আলমারি এর সাথে যদি আমি লাগাইতাম লাঙ্গল, তাহলে কিন্তু তোমরা অবশ্যই বিষয়টাকে হাস্যকর হিসেবে নিতে। কারণ চেয়ার, টেবিল, আলমারির সাথে লাঙ্গলের কোনো সম্পর্ক নেই এবং মানে একই কাজে ব্যবহৃত হয়। এটা আমাদের ঘরে বা বাড়িতে আসবাবপত্র হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু লাঙ্গল কিন্তু কৃষিকাজে ব্যবহৃত হয়। এই কারণে আমি এমন কোনো অসামঞ্জস্য জিনিস লিখব না যেন সেটা হাস্যকর। সুতরাং সুনির্দিষ্ট কথা দ্বারা আমি এই বিষয়গুলিকে বোঝানোর চেষ্টা করেছি। যদি আমি পড়ার সামগ্রী হিসেবে কিছু সংগ্রহ আমি নিতে চাই, তাহলে আমরা কিন্তু এভাবে বলতে পারি, যেমন বই, খাতা, পেন্সিল, জ্যামিতি বক্স ইত্যাদি আমরা বলতে পারি। এটা কিন্তু সামঞ্জস্যপূর্ণ। কারণ এখন বই, খাতা
পেন্সিলের সাথে যদি আমি হারমোনিয়াম সেট করে দিই তাহলে কিন্তু একটা হাস্যকর বিষয়টা হবে। সুতরাং আমি এই সুনির্দিষ্ট কথা দ্বারা এটাকেই বোঝাতে চেয়েছি যে মোটামুটি একই কাজে ব্যবহৃত হয় এমন কতিপয় বস্তুর সংগ্রহকে আমরা সুনির্দিষ্ট করে যদি লিখি সেটাকেই কিন্তু আমরা সেট করব। এখন এই সেটটা আমরা কীভাবে করেছি, উভয় পাশে দুটি বাঁকা বন্ধনী দিয়েছি। এটা কিন্তু আমরা সবাই জানি এটাকে বলা হয় দ্বিতীয় বন্ধনী। বন্ধনী বা সেকেন্ড ব্র্যাকেট। কিন্তু দ্বিতীয় বন্ধনী হলেও সেটের ক্ষেত্রে এটাকে কিন্তু আর একটা নাম গণিতবিদরা দিয়েছে, এটা বলা হয় কার্ভ, CURV, কার্ভ ব্র্যাকেট বা বাঁকা বন্ধনী। তবে দ্বিতীয় বন্ধনী বললে তো হবে না। হ্যাঁ, দ্বিতীয় বন্ধনী বললেও কিন্তু আমি ভুল ধরছি না। তবে সেটার ক্ষেত্রে যে ওর একটা স্পেশাল নাম আছে সেটাকে আমি বোঝানোর জন্য চেষ্টা করেছি। এখন এই বাঁকা বন্ধনীর মধ্যে আমি কিছু সদস্যকে নিয়েছি, যেমন একটা সদস্য চেয়ার, একটা টেবিল, একটা আলমারি। এই প্রত্যেকটা বিষয়কে আমরা কমা দ্বারা আলাদা আলাদা করে ফেলেছি। অবশ্যই আলাদা করতে আমাকে এখানে কমা ব্যবহার করতে হবে। যদি কমা ব্যবহার না করি তাহলে কিন্তু সেটটা তৈরি হবে না। এখন এই দ্বিতীয় বন্ধনীর মধ্যে অথবা বাঁকা বন্ধনী যেটাই বলি না কেন, এই প্রত্যেকটা উপাদানকে আমরা সদস্য বলবো, বিন্দু বলবো। অনেকেই সদস্য বলবে এলিমেন্ট, ইংরেজিতে বলে এলিমেন্ট, কেউ আবার বিন্দু বলবে, কেউ আবার উপাদান বলবে। সবগুলোই ঠিক আছে, আমরা যেভাবে বলি না কেন সেটটা পরিষ্কার করে বুঝলেই যথেষ্ট। তাই কি হলো, বস্তু বা চিন্তা জগতের সুনির্দিষ্ট কোনো সংগ্রহকে বাঁকা বন্ধনী বা দ্বিতীয় বন্ধনীর মধ্যে কমা দ্বারা আলাদা আলাদা করে বুঝায় আবদ্ধ করলে যে সমাবেশ তৈরি হয়, দ্যাট ইজ সেট। আশা করি সেট বিষয়টা তোমাদের কাছে পরিষ্কার হয়েছে। এখন আমি আরেকটা সেট দিয়ে তোমাদেরকে আরো বিষয়টা পরিষ্কার করতে চাই। এখানে উপাদানগুলো হলো চেয়ার, টেবিল, আলমারি। আমি এখানে একটা সেট যার উপাদানগুলি গাণিতিক কতগুলো সিম্বল, প্রতীক আমরা ব্যবহার করতে পারি হতে পারে একটা সেট। আবার সি যদি একটা সেট হয় তাহলে এই উপাদানগুলিকে আমরা ইংরেজিতে ছোট হাতের লেটার দ্বারা আলাদা আলাদা করে বুঝে লিখে আমরা বুঝাতে পারি সেট। ডি যদি একটা সেট হয় যার উপাদানগুলো যদি আমরা কল্পনার জগৎ থেকে যদি নিয়ে আসি, চিন্তা জগৎ থেকে যদি নিয়ে আসি, তাহলে যদি এরকম হতে পারে বেহেশত, দোজখ, ফেরেশতা বলতে পারি। এই বিষয়গুলো আমরা কিন্তু চিন্তা জগৎ থেকে এসছে। আবার এই যদি একটা সেট হয় যার উপাদানগুলো হতে পারে গ্রহের নাম হতে পারে, শনি গ্রহ হতে পারে, বুধ হতে পারে, মঙ্গল হতে পারে ইত্যাদি। তাহলে আমরা কি করলাম, এইভাবে সেট লিখতে পারি এবং সেট কাকে বলে আমরা এইভাবে কিন্তু আমরা উপস্থাপন করতে পারি। আশা করি সেট কাকে বলে এবং সেট কিভাবে লিখতে হয়, সেট কোন বন্ধনীর মধ্যে থাকে, কিভাবে লিখতে হয় আমরা কিন্তু আশা করি পরিষ্কার করতে পেরেছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি তোমাদের সাথে আলোচনা করব সেট গঠন পদ্ধতি। এখন সেট গঠন পদ্ধতি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সেট গঠন পদ্ধতি মূলত আমরা দুইভাবে সেট তৈরি করতে পারি। একটা হলো টেবুলার মেথড, এটা তালিকা পদ্ধতি, আর একটা বলে সেট গঠন পদ্ধতি, দ্যাট ইজ সেট বিল্ডার মেথড।
আমি এখন তালিকা পদ্ধতি নিয়ে আলাপ আলোচনা করার চেষ্টা করব। আশা করি সবাই আমার এই কথাগুলো মনোযোগ সহকারে শুনছ। সেট তালিকা পদ্ধতি ইতিমধ্যে আমাদের কিন্তু অনেকটা আলাপ আলোচনা হয়ে গেছে। তালিকা পদ্ধতিতে কতিপয় সুনির্দিষ্ট সংগ্রহকে আমরা কমা দ্বারা আলাদা করে বাঁকা বন্ধনীর মধ্যে আবদ্ধ করব এবং একে প্রকাশ করার জন্য ইংরেজি যে কোনো একটি বড় লেটার ব্যবহার করব, বর্ণ আমরা ব্যবহার করব। যেমন আমরা পূর্বে বলেছি, যদি এ একটা সেট হয়, এর উপাদানগুলিকে আমরা হয়তো বিজোড় সংখ্যার কতগুলি বিজোড় সংখ্যা দ্বারা প্রকাশ করতে পারি, এটি তালিকা পদ্ধতি। বি যদি একটা সেট হয়, তাহলে এটাকে আমরা প্রকাশ করার জন্য যদি ইংরেজিতে কিছু সিম্বল ব্যবহার করতে পারি, সি ডি ইত্যাদি হতে পারে, তালিকা পদ্ধতি। তাহলে তালিকা পদ্ধতি আমরা ক্লিয়ার আগেই বলেছি। তালিকা পদ্ধতি আমার সেট কাকে বলে এই আলাপ আলোচনার মধ্যে অনেকেই শিখেছে যে কতিপয় সংগ্রহকে আমরা কমা দ্বারা প্রকাশ করে, কমা দ্বারা লিখে বাঁকা বন্ধনীর মধ্যে আবদ্ধ করে ওকে আমরা ইংরেজি যে কোনো একটু বর্ণ দ্বারা প্রকাশ করি, দ্যাট ইজ তালিকা পদ্ধতি। এখন সেট গঠন পদ্ধতি আমরা আমি তোমাদেরকে পরিষ্কার করতে চাই। সেট গঠন পদ্ধতি, এটা 2 নাম্বার। সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতিতে একটা সেট এমনভাবে লুকানো থাকবে যেখানে কোনো উপাদান বা কোনো সদস্যকে স্পেসিফিকলি ক্লিয়ার করে লেখা হবে না, কিন্তু একটা শর্ত জুড়ে দেওয়া হবে এবং ওই উপাদানগুলোকে ওই শর্তের মধ্যে লুকিয়ে রাখা হবে, কিন্তু আমরা সেটাকে পড়লেই বা দেখলে আমরা বুঝতে পারবো এর মধ্যে কী কী লুকিয়ে রাখা হয়েছে। তো যাক, তাহলে আমরা এখন সেট গঠন পদ্ধতিটা দেখি। তাহলে সেট গঠন পদ্ধতিতে সরাসরি কোনো বিন্দু, কোনো উপাদান বা কোনো সদস্যের অবতারণা থাকবে না, তবে সেটের মধ্যে এমন একটা শর্ত জুড়ে দেওয়া থাকবে যা দেখলে আমরা বুঝতে পারবো এর মধ্যে কী রাখানো হয়েছে এবং সেটাকে বের করে ফেলে আমরা দেখাবো যে আসলে গঠনের মধ্যে এই বিষয়টা লুকানো ছিল। যেমন এ যদি একটা সেট হয়, এ একটি সেট যার উপাদান হলো এক্স সাজ দ্যাট এক্স সকল বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা। এখানে একটি বলে রাখা ভালো, এই চিহ্নটার নাম হলো সাজ দ্যাট। এর বাংলা অর্থ হলো যেন অথবা যেখানে, ইংরেজিতে বলা হয় সাজ দ্যাট। সাজ দ্যাট কেউ কেউ এই খেলাটান ব্যবহার করে, আবার অনেকেই উপরে এবং নিচে দুটি ফোঁটা ধরার চিহ্ন ব্যবহার করে। দুটো একই জিনিস, দুটো একই জিনিস। এখন আমি একটা সেট লিখেছি এক্স সাজ দ্যাট কি এক্স হলো সকল বিজোড় সংখ্যা। তাহলে এখানে মতো আমি কি পাইলাম, এখান থেকে একটা জিনিস পরিষ্কার যে এই সেট গঠন পদ্ধতি থেকে আমরা তালিকা পদ্ধতি কি ব্যবহার করতে পারি। তাহলে এক্স সকল বিজোড় সংখ্যা, তাহলে গণিত আমরা 1 থেকে শুরু করি না, অসংখ্য বিজোড় সংখ্যা আছে। যেমন আমি লিখতে পারি 1 3 5 7 9 এক্সেট্রা। আবার বি যদি একটা সেট হয় যার উপাদান হলো একটি এক্স সাজ দ্যাট, আমি এখানে খারাপ ধরে বোঝানোর চেষ্টা করেছি, এখানে দুইটা ফোঁটা দ্বারা বোঝানোর চেষ্টা করেছি। তার মানে হলো যে আমরা দুইটা চিহ্ন ব্যবহার করি। ক্লিয়ার? এখন এক্স জোড় সংখ্যা, এক্স কি জোড় সংখ্যা লেস দেন কত 20 হতে পারে। তাহলে এ কি এমন একটা সেট যার কথা হলো এক্স এবং এক্স গুলি কি বলে জোড় সংখ্যা কিন্তু 20 থেকে ছোট। এখানে কিন্তু আমরা একটা বাইন্ডিংস একটা শব্দ দিয়ে দিচ্ছি যে সংখ্যাগুলো 20 থেকে বড় হবে না, সমানও হবে না, কি হবে 20 থেকে ছোট। তাহলে এই তথ্য থেকে আমরা এখান থেকে কি বের করতে পারি, বলে এক্স এমন একটা উপাদান যার সদস্যগুলো হবে জোড় সংখ্যা কিন্তু 20 থেকে ছোট। তাহলে কি হবে, আমি 2 লিখতে পারি, 4 লিখতে পারি, 6 লিখতে পারি, 8 লিখতে পারি, 10 লিখতে পারি, 12 লিখতে পারি,
14 লিখতে পারি, 16 লিখতে পারি, 18 লিখতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আমি পরিষ্কার করতে পেরেছি তোমাদেরকে সেট গঠন পদ্ধতি আসলে কি বোঝানো হয়েছে। এখানে কিছু শর্ত জুড়ে দেওয়া থাকে, আমরা সেখান থেকে আমরা আসল তথ্যগুলি খুঁজে বের করি। যেমন এখানে ছিল অসংখ্য সংখ্যা, সকল বিজোড় সংখ্যা, আমি লিখে কিন্তু ডট ডট চিহ্ন দিচ্ছি। তার মানে কি এখানে আরও অনেক উপাদান আছে যার কোনো লিমিটেশন নেই, যার কোনো সীমারেখা নেই। কিন্তু এখানে এই সেট গঠন পদ্ধতিতে এমন একটা শর্ত জুড়ে দেওয়া আছে যে জোড় সংখ্যা লিখতে হবে, কিন্তু সেটা হবে বেশি থেকে ছোট। অতএব এই বি সেট থেকে আমরা স্পেসিফিকলি যে উপাদানগুলো পাই সেটা হলো এ। আশা করি আমি সেট গঠন পদ্ধতিও তোমাদের বোঝাতে পেরেছি। এখন আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করবো সেটা হলো সেটের প্রকার। সেট প্রকারের সেট হলো দুই প্রকার। আমরা জানি সেট দুই প্রকার, একটা হলো অসীম সেট আর একটা হলো সসীম সেট। আমরা বাংলা কথা একটু চিন্তা করলে বুঝতে পারি, অসীম যার কোনো সীমারেখা নেই। যদি এ একটা সেট হয়, যার উপাদান যদি 1 3 5 7 9 ডট ডট চিহ্ন দিয়ে যদি আমরা প্রকাশ করি, তাহলে কিন্তু আমরা এটা পরিষ্কার করতে পারলাম যে এই সেটের এমন কতগুলো উপাদান যে উপাদানের কোনো সীমারেখা নেই, আমি অসীম পর্যন্ত লিখে যেতে পারি, কোনো দিন লিখে শেষ করা যাবে না। সুতরাং এটা অসীম সেট। আর যে সেটের উপাদানগুলো যদি বি একটা সেট হয় যার উপাদানগুলো নির্দিষ্ট সংখ্যক, যেমন এখানে কতিপয় জোড় সংখ্যা লেখা হয়েছে 2 4 6 8 10 12 14 16 18, এরপর আর যাওয়া যাবে না। সুতরাং এর উপাদান এর সদস্য অথবা কেন্দ্রগুলি নির্দিষ্ট সংখ্যক, সুতরাং এদের একটি সসীম সেট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আজকে এই সেটের আলাপ আলোচনা থেকে আমরা অনেকটাই বুঝতে পেরেছি। যদি আরও কিছু অস্পষ্ট থাকে তাহলে তোমাদের শ্রেণী শিক্ষকের সাথে আলাপ আলোচনা করে নিয়ে এটা পরিষ্কার করে নিতে হবে। আগামী ক্লাসে আমি সেট সম্পর্কিত পরবর্তী বিষয়গুলো আলাপ আলোচনার চেষ্টা করব। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।